বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা দি ডেইলি নিউজ স্টার। আজ আমার এখানে নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, ক্যামেরার পিছনে হাফেজ মাওলানা রিফাত আহমেদ, অ্যাসোসিয়েট এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাইরেতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। শুরুতেই বিজ্ঞাপন। আমাদের এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে আজ একটি শেষ পাতায় সরকারি বিজ্ঞাপন আছে। এই যে এখানটার এইটা একটি সরকারি বিজ্ঞাপন। এই যে www.dailynewsstar.com। আমি এডিটর এম শাহজাহান আলী গোলদার, সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটির মূল্য 300 টাকা। আর এখানে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট, বইটির মূল্য 500 টাকা। এই বইটিতেই আমার মুক্তিযুদ্ধের সনদ এবং মুক্তিযুদ্ধের 9 মাসের 2000 মিনিটের 9টি প্রোগ্রাম। এর টুইন টাওয়ারের ছবি। 2001 সালে আমি যখন গণতন্ত্র গবেষণা করতে আমেরিকাতে যাই তখন ছবিটি টেক করা। এখানে আজ আমাদের এই যে সংবাদপত্রের শিরোনাম পড়ার আগে দিয়েই এখানে আমাদের অনুষ্ঠান পরিচিতি, হজ উমরা, তাবলিগ, পীর মুরিদি এবং আর কি জাতীয় উপস্থাপনা, 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ। শুরুতেই আজ আমাদের যে সংবাদপত্রগুলি তার দি ডেইলি নিউজ স্টার, আপনি ধন্যবাদ। হেডলাইনগুলো রিড আউট করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার হাতে নিউজ স্টার, ডেইলি নিউজ স্টার পত্রিকা, আমি শিরোনাম পড়ছি। এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন হেডিংয়ের উপরে আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনাম পড়ছি দি ডেইলি নিউজ স্টার। ঢাকা ইন টাচ উইথ দিল্লি, ওভার পুশ ইনস, পোর্ট রেস্ট্রিকশনস। তো ওই যে পুশ ইন করছে যেগুলো আর কি, ওইগুলোর ব্যাপারেই পররাষ্ট্র উপদেষ্টা এই বলছেন আর কি, দিল্লিকে, ইন্ডিয়াকে অর্থাৎ। জি, assessment, sharing and planning meeting of CBOS held in Nilphamari. Life without cash in captured Dr. Congo Chitty, Dear Congo Chitty. তো ইউএস ভেটান ফ্লিট, মানে ইউএস এর বোধহয় প্রতিনিধিরা বোধহয় আসছেন ডিফেন্সের। এখানে আমি একটু পড়ছি যে হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল এমডি জাহাঙ্গীর আলম চৌধুরী, রিটায়ার্ড, স্পোক at the 21st founding anniversary of the RAB at its headquarters in Uttara. র্যাবের 24তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমেরিকান প্রতিনিধিদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক এবং ব্রিফিং হয়েছে। জি, র্যাবের 24 বছর পূর্ণ হলো আর কি। ভিয়েতনাম জেলস 23 people over rare arts exploration. তো এটা নিউজ স্টার আমাদের হেডলাইন শিরোনাম ছিল। ডেইলি ইন্ডাস্ট্রি, এখন আমার হাতে দি ডেইলি ইন্ডাস্ট্রি শিরোনাম পড়ছি। ইউএস tariffs coupled with Indian sanctions hit card exports. No election schedule yet, but preparation in full swing. এখানে বলছে যদিও এখনো কোনো ইলেকশন শিডিউল নির্ধারিতভাবে ডিক্লেয়ার হয়নি। না, ইউনূস মহোদয় প্রধান উপদেষ্টা হিসাবে যে কথাটা বলছেন সেই কথার সাথে ওয়াকারুজ্জামান কিন্তু শুরু থেকেই একটি কথাই বলে যাচ্ছেন, 18 মাসের মধ্যে নির্বাচনটা হতে হবে। আর সেই 18 মাসের শিডিউল ডেডলাইনটা যদি আমরা ধরি তাহলে 30 ডিসেম্বর 2025। জি, এইটা নির্বাচনী ডেডলাইনটা যতক্ষণ না পর্যন্ত 5 বছর মেয়াদে নির্ধারিত ইলেকশন কমিশন বসবে ততক্ষণ কিন্তু ইসি কর্তৃক কোনো ডেট শিডিউল ঘোষণা দিতে পারবে না। কারণ ডেট শিডিউল ঘোষণা হওয়ার পরেও 45 দিন থেকে 90 দিন ইলেকশনটা ওই যে সম্পন্ন করার জন্য সময় প্রয়োজন হয়। এই জন্য নির্ধারিত সময়টা অতীব জরুরি আর কি। ধন্যবাদ।
এখন যে আমাদের সংবাদপত্র দৈনিক ইত্তেফাক, ইসির সামনে এনসিপির বিক্ষোভ। এই ইসির অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়, অর্থ পরিকল্পনা ও আইন উপদেষ্টা পদত্যাগ দাবি। সংসদ না স্থানীয় নির্বাচন, কোনটি আগে ও পরে সিদ্ধান্ত সরকারের। ইসি সানাউল্লাহ। এখানটায় যতক্ষণ না পর্যন্ত এই যে এনসিপি এই ছাত্রগুলো এরা তো ছোট বয়স, আইনটা বলতে পারছে না এদের আন্দোলনটা সঠিক আছে কিন্তু এখন যে ইলেকশন কমিশনাররা, প্রধান নির্বাচন কমিশনার সেই যে বসে আছেন, সম্পূর্ণরূপে অস্থায়ী এবং অবৈধ। যতক্ষণ না পর্যন্ত 5 বছর মেয়াদী ইলেকশন কমিশন নির্ধারিত হচ্ছে ততক্ষণ কিন্তু এখানটা থেকে ওই ডেট শিডিউল ঘোষণা দিলেও এই নির্বাচনী তফসিলটা ঘোষণা করতে পারবে না। আর যদি এখানে এই যেটার ওপরে অধিকাংশ মানুষ সহ এনসিপি চাচ্ছে কি ডক্টর ইউনূস মহোদয় সহ স্থানীয় সরকার অর্থাৎ মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, কাউন্সিলর, এই নির্বাচনটা আগে হওয়ার জন্য, এটা আগে হওয়াই কাম্য। কারণ এনসিপি দলটা তো একেবারেই নতুন হলেও এরাই তো এই দেশটাকে ভালো করেছে, এই দেশটাকে ধর্মীয় মূল্যবোধে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ইত্যাদির থেকে যে বৈষম্য মাওলানাগুলো ছিল এরশাদ আমলে, বিএনপির আমলে, আওয়ামী আমলে, এরা সব কিন্তু পালিয়েছে। আর এখন যারা আর কি ভুলভাল, যারা মিজানুর রহমান জামাত ইসলামের 5 কোটি টাকার বিনিময়ে মুখপাত্র হিসাবে 5টি এই যে মহাসমাবেশ করার, এটা কিন্তু ইসলামী সম্মেলন বলা যাবে না, ইসালে সাহেব বলা যাবে না, কারণ এখানে মিজানুর রহমান মিথ্যাচার করেছে। দেশে তো সংবাদপত্র নাই, সাংবাদিকও নাই, বলছে যশোরে 30 লক্ষ লোকের সমাগম হয়েছে, কিন্তু ওখানে যে স্টেজ করা হয়েছিল সিটিং ক্যাপাসিটি ছিল 80,000। সর্বসাকুল্যে এখানে সাংবাদিকতার সম্পাদনার হিসাবে 2 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, তাও ওই যে খুলনা বিভাগের এবং রাজশাহী বিভাগের কয়েকটি জেলার মানুষ সহ আর কি। যশোর জেলায় টোটাল আর কি বাচ্চা কাচ্চা পুনে পানা ধরে আর কি লোক সংখ্যা হচ্ছে 8টা উপজেলায় 9টি থানাতে 24 লক্ষ। যশোর জেলাতে ভোটারের সংখ্যা এখানটায় 19 লক্ষের মতো। তো এই জায়গাটায় আর কি যে মিথ্যাচারটা করা হয়েছে, মিজানুর রহমান এখান থেকে গেই না 5টি মহাসমাবেশ থেকে 5 কোটি টাকা পেয়েছে। এই জায়গাটাই আর কি এদেরও কিন্তু এই যে ধর্মীয় পুঁজিটা শেষ হয়ে গেছে। এরপরে তাবলিগ এই দ্বিখণ্ডিত করার কারণে এই যে কি বলে ওই যে সাইকুল হাদিস পুত্র আর কি মামুনুল হক, এরও পুঁজিটা নষ্ট হয়েছে। স্বঘোষিত চরমনায়ের পীর রেজাউল করিম অর্থাৎ ফজলুল করিম পুত্র রেজাউল করিম, পীর সাহেব চরমনায়ের পুত্র, তারও এই যে মন্ত্রটা শেষ হয়ে গেছে। এই যে রেজাউল করিম মহোদয় পীর সাহেব এবং আজিজুল হক সাইকুল হাদিস পীর সাহেব মহোদয়, আমরা পীরালি কলিগ। আমার পীর সাহেব ছিলেন মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান। আমি 35 বছর আগের থেকে পীর মুরিদি করি, আমার ওই হুজুরের নির্দেশনা মোতাবেক খলিফা বা শিক্ষক ছিলাম, এখন আমি এই যে পীর বা শিক্ষক। এই জায়গাটাই আর কি ওই যে নির্বাচন বিষয়ক জিয়াউর রহমান যখন আর কি ওই যে 1977 সালের হানা ভোট করলেন, তারপরেই প্রথম কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা করেছিল। এটা 1979 সালে চেয়ারম্যান মেম্বার নির্বাচন। হ্যাঁ, ওইবারই আমি প্রথম ভোটার হই আর কি, ওই সেই ওই 1978-79 সালে। হ্যাঁ, ওই আর আমি তার আগে দিয়ে 1977 সালের ওই যে ইএসনো ভোটের পুলিং এজেন্ট ছিলাম, যে ভোটটা হয় নাই। পরে তো জানলাম 98% হা ভোট পড়েছে। আমাদের ওই সেই পলাশ হোটেলের বিরিয়ানির টোকেন 50 নগদ টাকা, বিরিয়ানিও খাওয়া হয় নাই, 50 টাকা জমা আছে আমার থেকে। বাস্তবিকতায় আপনার এখানটাই আর দ্বিতীয় ব্যক্তিটা আছে বলে আমার মনে হয় না। তো এনসিপি যে দাবি করবে কেন? ওরে বাবারে, তোমরা ইউনূস মহোদয়কে রাষ্ট্রপতি করো, আর রাষ্ট্রপতি ইউনূস মহোদয় মন্ত্রী পরিষদ গঠন করুক, যার প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হবে নাহিদ ইসলাম। এই জায়গাটায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই যে রাষ্ট্রপতি হতে অপারগতা বা বয়সজনিত কারণ জানায়, অনেক লোকজন আছে, 18 কোটি জনগণের পক্ষে আমার সকল রকমের যোগ্যতা আছে আর কি। ইতিপূর্বে আমি একাধিকবার
রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হয়েছি, কিন্তু এই বৈষম্য আওয়ামী লীগ সরকারের ইসি কমিশন আমাকে ওই যে রাষ্ট্রপতি পদের জন্য লাস্ট 2023 সালের ফেব্রুয়ারি মাসে, যেটা রাষ্ট্রপতি নির্বাচন হয় এপ্রিল মাসে, আমাকে মনোনয়ন ফর্মটা দেওয়া হয় নাই। তো এখানটাই যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় সঠিক কাজ হবে। এই ছেলেপিলেগুলো এদেরকে এবং জনগণ, আমরা যারা ভোট দিব, আমরা একটা সৎ লোক, যোগ্য লোক, ভালো লোক গুছিয়ে নিতে পারবো। বিএনপি দ্রুত নির্বাচন দিতে চাচ্ছে, এদের প্রার্থী কিন্তু ওই সেই ঢাকাস্থ মির্জা আব্বাস, এখানে হয়তো ওই সেই সোহেল, এখানে হয়তো ওই সেই মোহাম্মদপুরের এই যে যারা বিএনপি কর্তৃক বৈষম্য খ্যাত নেতা, এই যেরকম এই বিএনপির ভাইস প্রেসিডেন্ট এই যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, এরা কিন্তু বিএনপি কর্তৃকই আর কি, এরা সব বৈষম্য। অলি আহমেদ এই যে এখন যিনি এই যে টোটাল সুটেড বুটেড কোটটাকেই আর কি ব্লাউজ বানিয়েছে ওই যে সালাউদ্দিন সাহেব, ইনি স্বঘোষিত কিন্তু বিদেশে ছিলেন। এইটা ইনি পোশাকটাকে এইরকম করতে পারেন না। আমি এখান থেকে বারবার উপস্থাপনা করি না, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যারেরা আজকে টক শোতে আসে, এই যে টক শো উপস্থাপনা করেন এই যে মতিউর রহমান চৌধুরী, মনে হয় যেন ঈদের দিন আর কি ঈদের নামাজ পড়তে যাবেন আর কি টক শো শেষে। মতিউর রহমান চৌধুরী সাংবাদিকতার সম্পাদকের একটা পোশাক আছে, মতিউর রহমান চৌধুরী কিন্তু খুব ভালো করেই জানেন। আজকে একটা ছেলেকে বসিয়েছে, এ হচ্ছে এই যে এনটি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে যেয়ে এনটি আর কি, বয়স এখনো 2-20 হয়নি, বলছে সিনিয়র সাংবাদিক, ফ্রিল্যান্স সাংবাদিক। আমার সাংবাদিকতার বয়সের সমান ওই ছেলেটার বয়স হয় নাই, ওর নামটাও আমি বলতে রাজি নাই, কিন্তু ওই অনুষ্ঠান উপস্থাপনা করছে মতিউর রহমান চৌধুরী, তার গায়েও যেরকম পোশাক এই রকমটা আর কি। তো এখানে যেটা আমার কথাটা এই জন্যই বলছি, এনসিপির যারা আর কি, এদের কর্তৃক যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় সঠিক কাজটাই হবে। তবে তার আগে দিয়ে এই যে ইলেকশন কমিশন কি বলছে ওখানে, মডার্নাইজেশন বা আধুনিকায়ন বা নিয়মতান্ত্রিক ইলেকশন কমিশন করার যে এটা দাবি নাই, এটা কিন্তু আমাদের সাংবিধানিকভাবে স্থানীয় সরকারের বিধি উপবিধি হিসাবে, ইলেকশন কমিশনের বিধি হিসাবে মাননীয় প্রধান বিচারপতির এই যে নির্দেশনা ক্রমের মধ্যেই পড়ে আর কি। 5 বছর মেয়াদি যেটা আর কি নির্ধারিত ইলেকশন কমিশন নির্বাচিত হলেই তফসিল ঘোষণা করতে পারবে। আর ঢাকার এই যে ঢাকা মহানগর দক্ষিণের যে আন্দোলনটা করছে পদ পাওয়ার জন্যে, সেই 2019 সালের নির্বাচনের 15ই মে 2025 ডিউরেশনটা শেষ হয়ে গেছে। এখন এখানটা ওই যদি ইশরাক সাহেব শপথও নেন আর কি, নগর ভবনে ঢুকতে আর পারবেন না। এখন যেহেতু নির্ধারিত ইলেকশন কমিশন নাই এবং এ জায়গাটাই ওই যে আন্দোলন করছে ইতিমধ্যে ট্রেসপাস অ্যাক্ট এবং রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ে যাবেন যাদের ফুটেজ আছে, যারা এই আন্দোলনে যুক্ত। বিএনপির হয়ে আন্দোলন করছে, বিএনপির নেতাকর্মীরা এখানে বলছে ঢাকাবাসী, আমি এই ঢাকার এই বাড়িটা আমার নিউজ স্টার ভবন, এটা আমার, আমরাই ঢাকা মহানগরের নগরবাসী মুরব্বী, এইটাকে আমরা সাপোর্ট করি না, যারা করছে তাদেরকেও সাপোর্ট করি না। আর এখান থেকে ওই যে যেটা বলা হচ্ছে আর কি, স্থানীয় সরকারের যে রায়টা হয়েছে আর কি, ইশরাকের শপথ গ্রহণে আর কোনো বাধা নাই। এই মামলাটা তো শেষ হয়নি, এই মামলাটার উপরে ওই মামলার বাদীপক্ষ রিটকারী এটা দেখবেন রিভিউ করবে, আপিল করবে, সেই আপিলটাই চলবে অনন্তকাল। বুঝতে পারছেন? তো এই জায়গাটাই এই সবগুলোর উপরে এটা সময় ক্ষেপণ করা ছাড়া অন্য কিছু নাই। ধন্যবাদ। অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। অফিসার অ্যাড্রেস অর্থাৎ এটাকে মিলিটারির ভাষায় বলা হয় আর কি মিনি দরবার। জি, মিনি দরবার। এই যে এই পুলিশ, বিডিআর, আনসার, মিলিটারি এদের এইগুলোকে দরবার বলা হয় আর কি। এই আমি এইটা জানি কিভাবে, আমার মেয়েটা তো ডাক্তার সুমাইয়া, আমার ওই বড় জামাই ছেলেটা হচ্ছে মিলিটারির একজন পদস্থ কর্মকর্তা। তো এই জায়গাটাই আর কি এখন যেহেতু উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপুল অ্যান্ড স্টেট, ওয়াকারুজ্জামান সাহেব মিলিটারি ব্যাক নয়, ওই যে ওয়াকারুজ্জামান সাহেবের পরামর্শে ধৈর্যশীলতায়
এবং বুদ্ধিমত্তায় আর কি বৈষম্য হলেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয় এই 9.5 মাস পার করতে পেরেছে। আর তা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই 9.5 মাসে একটিও মাসিক মান্থলি ব্রিফিংটা করে নাই। এই 9.5 মাসে সরকার প্রধান হিসাবে ইউনূস মহোদয় কি কি করেছে, কত টাকা খরচ হয়েছে, কতগুলো এখানে একটা জিনিসই আমরা সাংবাদিকরা যেটা এই যে এখানে উপস্থাপন করেছি, বড় 300টি, ছোটখাটো দিয়ে আর কি 3000টি আন্দোলন হয়েছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের উপর, সরকারের বিরুদ্ধে বলা যাবে না, বিভিন্ন দাবি দাওয়া সেই আনসার থেকে নিয়ে এইদিকে জগন্নাথ কলেজের এই ছাত্র শিক্ষকরা পর্যন্ত মিলে ছোট বড় 300টির ওপরে, ছোট বড় দিয়ে 3 সহস্রাধিক, অর্থাৎ 3000টির দাবি দেওয়া। ইতিমধ্যে এই 9.5 মাসে আর কি এই যে উপদেষ্টা কমিশন অন্যান্য এবং ভ্রমণ বাবদ এখানটা থেকে ব্যয় হয়ে গেছে প্রায় 12,000 কোটি টাকা। এইবার এই যে কুরবানির ঈদের ঈদ বোনাসটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাইতে গেলেও আর কি ব্যাংক থেকে এটা ওডি নিতে হবে। ধন্যবাদ। কিছু আগে যেটা এখান থেকে আমার একটা উপস্থাপনা, ইতিপূর্বেকার বৈষম্য সরকার প্রায় 80 লক্ষের মতো মানুষ ঢাকাতে কাজবাজ করে, ঢাকার বাইরে যেয়ে ঈদ করে। এদেরকে যাতে করে আর কি একটি কুরবানি ঈদ উপলক্ষে আর কি ওই যে আগের সরকার তো 500 থেকে 2500 টাকা পর্যন্ত প্রণোদনা দিতেন ঈদ উপলক্ষে, পর্ব উপলক্ষে। তো এইটাও যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার এই ব্যবস্থাটা যাতে করে করে। আমার এখান থেকে একটি উপস্থাপনা। ধন্যবাদ। আপনি কিছু আগে যে আপনি ইশরাককে মেয়র করার দাবি এ বিষয়ে আপনি আলোকপাত করছেন। এটা গতকালকে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ এবং তারা চাচ্ছে যে উপদেষ্টাদেরও 2 উপদেষ্টা পদত্যাগ দাবি করতেছে ওনারা। তো যাই হোক, এটার বিষয়ে তো আপনি আলোকপাত না না, এটা হয় কি আইনগতভাবে যদি আইনের বইয়ে যেটা পড়েছি, আমি তো এই যে মাননীয় উচ্চতর আদালতের অ্যাডভাইজারি রেভিনিউ লয়ার 1988 সাল থেকে। আমার এই যে আইন পেশার সাথে জড়িয়ে ব্যবসার বয়সটা 38 বছর, সাংবাদিকতার বয়সও 38 বছর। মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের এবার এই যে 55তম বর্ষ চলমান আর কি। আমার রাজনীতির বয়সটাও 55 বছর, যেহেতু মেজর মঞ্জু সাহেবের আন্ডারে 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। আইনের ভাষায় যেটা আছে, আইনি কারবার চলাকালীন মামলা হয়ে গেলে সে এফআইআর মামলা হোক মানে থানায়, আর সিআর মামলা হোক কোর্টের আর কি, যদি এর ওপরে কথাটাই বলা যায় না, সেই কথাটার ওপরে তারা কি করছে, রাষ্ট্রদ্রোহ করছে। নগর ভবনে ট্রেসপাস অ্যাক্ট ভাইলেট করে তালা ঝুলিয়ে দিয়েছে। এইটা কিন্তু রাষ্ট্রদ্রোহের মামলা এখন হয়নি, পরে হবে এবং বিচারের আওতায় আসতে হবে। যাদের ফুটেজ পাওয়া যাবে এরা কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস হিসাবে গণ্য হয়ে গেছে অলরেডি। যখন নগর ভবনে তালা ঝুলিয়েছে, এই নগর ভবনটা কারোর বাপের নয়। আমরা যারা এই নগরে বসবাস করি, এই নগরের যারা ভাড়াটিয়া, এই নগরের যারা ব্যবসায়ী, এই নগরে যারা চাকরি করে, এই নগরের যারা সার্ভিস দেয়, এই নগরের যারা আর কি সুইপার থেকে নিয়ে মালি পর্যন্ত, এই নগরটা সকলের। আর এখানে আন্দোলন যারা করেছে এর ভিতরে একজন ওই সিটি কর্পোরেশনের সাবেক সচিব। কত বড় দুঃসাহস! একটা রাষ্ট্রীয় কর্মকর্তা বা কর্মচারী হয়ে আর কি সেই আন্দোলনে রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছে। একটা রাজনৈতিক দলের এই ছেলেটা রাজনৈতিক কিসের নেতা? ইশরাক। বাবা সাদেক হোসেন খোকা ছিল, বাবার নামের ওপরেই বিএনপি এর ওপরে বৈষম্য করে এই যে ইশরাক যে কাজটি গতকাল করেছে, 2 জন এই কি বলে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে এর খেসারত দিতে হবে কিন্তু বিএনপিকে। আর ওই যে সালাউদ্দিন সাহেব আমাদের পোশাক আশাকটাকে, কোর্ট কিন্তু রাষ্ট্রীয় পোশাক, আন্তর্জাতিক পোশাক, আদালতি পোশাক, সাংবাদিকদের পোশাক, এটা কষ্টিল। এইটাকে আর কি হাতা কাটা কোর্ট, এটা কিন্তু একটা নজির, ব্যাড নজির সৃষ্টি হলো। বিদেশিরা অনেকেই আমাকে ফোন দিছে। আমি তো এই 2001 সাল থেকে নিয়ে এই পর্যন্ত এই ডেমোক্রেটিক বাংলাদেশ, যেটা 87 সালে প্রতিষ্ঠা করা এই গণতন্ত্র গবেষণামূলক সংগঠন, 2001 থেকে এই পর্যন্ত একাধিকবার আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি। এইটা এই প্রস্তাবের ছবিটি আমার টুইন টাওয়ারের ছবি,
2001 সালের, এটা জুলাই মাসের ছবি আর কি। তো এই জায়গাটাই আমার উপস্থাপনা। এই যে ইশরাক ছেলেটি ভালো ইঞ্জিনিয়ার, সে যদি রাজনীতি করতে চাই তার বাবাকে অনুসরণ করেই রাজনীতিটা করুক। যে ভুলভাল কাজটা করছে, আমি বিএনপিকে পছন্দ করি কি করি না বলবো না, তবে গণতন্ত্র এবং রাজনীতিকে পছন্দ করি। সেই হিসাবে আমি এখান থেকে এইগুলো যারা করছে তাদেরকে বলবো, আপনারা আন্দোলন কেন করবেন? আদালতি কাই কারবারের ওপরে কথাটাই বলা যায় না। এইটা কি বিএনপির নেতৃবৃন্দ জানে না? এইটা কি ইশরাক ইঞ্জিনিয়ার সে কি জানে না? হ্যাঁ, আর আদালত যেহেতু রায় দিয়ে দিয়েছে, এরপরে আবার আন্দোলন কিসের? এখন তো এটার উপরে আপিল হবে। রাষ্ট্রকে, জনগণকে, এই যে 2 কোটি নগরের জনগণের মতামতটাও তো প্রয়োজন আছে। হাঙ্গামায় কেউ বিশ্বাস করে না। আরেকটা বিষয় যেটা হলো আমার দৃষ্টিতে, যে সেটা হলো আমি মনে করি যে যেমন বিএনপির প্রধান যারা আছেন দায়িত্বে, তো এটা হলো যে দায়িত্বে বলতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো কিছু আগে বলতে বেশ কিছুদিন আগে ওনাদেরই ভিতরে দেখা যাচ্ছে যারা আছে দলীয় পর্যায়ে বিভিন্ন পদমর্যাদায় আছেন আর কি বিএনপির, সেক্ষেত্রে যে অনেকের আমরা সাধারণ জনগণ বা সাধারণ একজন নর্মাল একজন সাংবাদিক হিসেবে আমার ভাষ্য যে দেশ পরিচালনা এবং দেশ ওনার দল, জাতীয়তাবাদী দল পরিচালনার ক্ষেত্রে উনি বিদেশে বসে যে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন, এটা কতটুকু কার্যকরী হচ্ছে বা হবে? না, ওটা ঠিক আছে। তারেক বিদেশে আছে, সে শরীর অসুস্থ মানুষ, রাজনৈতিক ভাবে এখনো কোনো সেটেলমেন্ট আসেনি। এখানে বিএনপি কে যে নিষিদ্ধ করবে না, তারেক রহমানকে যে জামিন দেওয়ার পরে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে গারদে পারবে না, এর কোনো কথা মুখই তো খুলছে না। যেরকম বিএনপির পক্ষ থেকেও আইনগতটা ক্লিয়ার করছে না, আর এখান থেকে এনসিপি থেকেও না। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বিএনপির ঘাড়ের ওপরে ভর করে এই যে ছাত্র জনতাদের অনুকম্পায় প্রধান উপদেষ্টা হয়েছে। এই ইউনূস সাহেব যদি পাগল না হয় তাহলে তারেক রহমানকে ছাড়বেন না, আইনগত কোনো রিমেডি দিবেন না। এই জন্যই আর কি তারেক রহমান যে কাজটি করছেন লন্ডন থেকে বসে, আমার দৃষ্টিকোণ থেকে রাজনৈতিকভাবে তারেক রহমানের মতো, খালেদা জিয়ার মতো, ইভেন আর কি এইরকম আরো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা পালিয়ে আছেন, তাদের এই সময়টাই দেশে আসার দরকারটা নাই। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দেশটা, রাজনীতিটা, মব কিলিংটা, জামাত ইসলামটা, এরা যতক্ষণ না পর্যন্ত সঠিক রাজনীতিতে আসবে। জামাত ইসলাম কি ইসলামিক ধাঁচের সৌদি আরব ভিত্তিক রাজনীতি করবেন নাকি আমাদের দেশীয় বাংলাদেশের রাজনীতি করবেন, তাদের ডিক্লেয়ার করতে হবে। কারণ ইসলামিক দল যদি হয় তাহলে কিন্তু দেশীয় নিবন্ধন তাদের প্রয়োজন নাই। এই জায়গাটাই এখান থেকে আমার যেটা কথা, এখানে ওই সেই রোহিঙ্গা যেটার উপরে আমি আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বরাবর একাধিকবার আমি আমার এনএসটিভির টেবিল থেকে উপস্থাপন করেছি ওই সেই ফিলিস্তিন নিয়ে। তো এই জায়গাটাই দেখা যাচ্ছে কি যে এই যে যিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা না, ওই যে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, উনি বলেছেন আর কি নির্ধারিত সরকার ছাড়া, পরবর্তী নির্বাচিত সরকার ছাড়া এই যে করিডোর বিষয়ক কথাটা বলা যাবে না। যে কথাটা আমি এখান থেকেই বলছি, আর কথা তো বলতে গেলেও বলতে হবে ওই যে যেটা মায়ানমারের সরকারের সাথে, রাষ্ট্রের সাথে আর কি, রাষ্ট্র ব্যবস্থার সাথে, এছাড়া কথা বলে কোনো লাভ হবে না। তো এখানে আপনার এই আমাদের আজকের এখনকার যে প্রোগ্রাম কয় মিনিট গেছে? এখন এখানে আপনার এই দিকে তো আর সময় নাই। এখন যেটা আপনি এই উপস্থাপন যেটা করছেন 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বিষয়ক একটি উপস্থাপনা, আমি তো অনেকবারই উপস্থাপন করেছি। 1971 সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। হজমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন, আমিন। ওই যে অনিবন্ধিত যারা হজ করতে যে ব্যক্তিগত ধরা পড়বেন 6,20,000, আর স্টেক হোল্ডার যারা এই অবৈধ হাজী সাহেবদের সহযোগিতাকারীদের 32 লক্ষ টাকা ফাইন। এই যে সৌদি আরবের হজ মন্ত্রণালয়
এবং সৌদি আরবের প্রধান বিচারপতি গ্র্যান্ড মুফতি আব্দুর রহমান আল সুদাইস বরাবর উপস্থাপনা এইটা অনৈতিক অন্যায়। সারা বিশ্বের 250 কোটি মুসলমানের একমাত্রই আর কি পাক কালাম হাদিসের আলোকে আল্লাহওয়ালারা, আলেম ওলামারা, পীর মাশায়েখরা ওই আল্লাহ তাআলার ঘর পবিত্র বাইতুল্লাহ শরীফ, পবিত্র মদিনা শরীফ, পবিত্র মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারা করা, দরুদের আমল করা, এইগুলো 250 কোটি মুসলমানের হক। এই জায়গাটায় যে বৈষম্যটা করেছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়, সৌদি আরবের ক্রাউন প্রিন্স অর্থাৎ প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, এইটা থেকে তারা বেরিয়ে আসবেন। সমাধান হচ্ছে বিদেশি ধরা পড়লে স্বদেশে ফেরত পাঠাবেন, সৌদি আরবের হলে জেলে আটক রাখবেন, হজ শেষে ছেড়ে দিবেন। আর তা না হলে কিন্তু এইটা ওই সেই ইহুদিরা, বেঞ্জামিনরা, এই যে কাদিয়ানিরা, এরা কিন্তু এই এনজয়টা এই করতেই থাকবে। এই জায়গাটাই আর কি আমার সেই উপলক্ষেই আমার এই যে রসুল সাল্লামের যেটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রব্বুল আলামিন হয় ওই বেঞ্জামিন নেতানিয়াহু, দেখে টাকার বিনিময়ে বেনিয়ামিন, আজকে বিবিসির খবর দেখছিলাম, ঘরে ঘরে ঢুকে আর কি 89 জনকে গতকাল রাত্রে মেরে ফেলছে বাই রোডে, এই মানে ইসরায়েলি এই মিলিটারিরা, ডিফেন্স ফোর্স আর কি। তো ওই জায়গাটাই ওই বিবিসি নিউজ থেকে বলছে এগেন দিয়ার আর কি ওই যে 5 ট্রাক ওই যেটা তিরান পণ্য ঢুকেছে আর কি, এইটা বাড়ি বাড়ি পৌঁছাইতে দেয় নাই। বলছে ওই যে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টারের অর্ডারে এইগুলো করছে। তো সেই বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন রাব্বুল আলামিন, না হলে ধ্বংস করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে তাবলীগ 2026 সালের আমরা এই যে বৈষম্য 2.5 খণ্ড তাবলীগ আর দেখতে চাই না। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে মামুনুল সাহেব, মাওলানা সাহেব, আপনি হয় হেফাজতি এই যে রাজনীতিটা করেন, তা না হলে তাবলীগ করেন। মাওলানা জুবায়ের মহোদয় আপনি কাকরাইলটা ছাড়েন, তাবলীগ করেন। আর এই যে মাওলানা সাদ মহোদয়, আপনার পুত্র যেহেতু এই দেশে এসে এবার বয়ানটা করেছে, দোয়াটা করেছে, আপনার আর এই দেশে আসার দরকারটা নাই। আপনার পুত্র আসলেই খুশি। বিশ্বের বরেণ্য যে মুরব্বীরা আসবেন 2026-এর এই যে কাকরাইলের তাবলীগে, এবং আমাদের বাংলাদেশের বিশ্বের 250 কোটি মানুষের অধিকাংশই আর কি নারী পুরুষ নির্বিশেষে তাবলীগটা করে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস আল্লাহওয়ালাগণ, আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ এইটাকে নিয়ে যাবেন, সেই মর্মেই কাজটা করেন। আমাদের এই দেশের এই যে বৈষম্য মাওলানা যারা তাবলীগী, মামুনুল, এই যে জুবায়ের, সাদ মাওলানা, এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। শেষ যে প্রোগ্রাম আপনার পীর মুরিদি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আজ আমাদের নিয়মিত বৃহস্পতিবারের ইস্তেগফার এবং এই যে আল্লাহ আল্লাহ জিকিরের অনুষ্ঠান দেশ বিদেশে আপনারা যারাই আছেন না কেন আমার স্টুডিওতে, আগে পিছনে হাফেজ মাওলানা রিফাত আহমেদ, অন্যান্যরা সকলেই আমার এই সাথে শরীক হলেই আমাদের এইটার এই যে আমলটার, আমাদের এই জিকিরের তাসির বেড়ে যাবে। আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ কবুল করে নেবেন, আমাদেরকে, বিশ্ববাসীকে, সকল মানবকে মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই যে এখানে দেশ বিদেশ যে যেখান থেকেই আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাস্তায় আর কি
আমরা যে এই দূরত্বটা পেশ করছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এই জায়গাটাই কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ বিদেশে থেকে যে যেখান থেকেই থাকুক না কেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালামের জবাব দিয়ে থাকেন আর কি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই যে জিকিরের অনুষ্ঠানকে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আমরা সকলেই জিকির করি দেশ বিদেশে যে যেখানটা থেকেই আছি। আপনার এই জায়গাটায় যারা অংশগ্রহণ করছেন তারা আস্তে আস্তে করলে হবে। আমিও এইটার নিয়মটা আমাদের না করলেও এটার সাথে সাথে সোয়াব কিন্তু সকলেরই হবে। আল্লাহু আকবার, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহু, সুবহানাল্লাহ, 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 সুবহান আল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বুল আলামিন। আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহু আল্লাহ, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আমাদের এই সকল কিছুকে কবুল করে নিন, আমাদের মাফ করে দিন, বিশ্ব মানবতাকে মাফ করে দিন, আমাদের যারা পূর্বপুরুষ পিতা মাতা সহ সকলকে মাফ করে দিন, ইস্তেগফারের ওসিলায় কবুল করে নিন, আমিন। স্বস্তি, সুস্থতা, শান্তি দান করুন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ধন্যবাদ।